দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব সম্প্রতি সরকার যে শুল্ক এবং ভ্যাট বাড়িয়েছে এবং তার যে প্রভাব জনজীবনে এবং বিশেষ করে যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ীদের উপর কি প্রভাব পড়বে সেসব নিয়ে আমরা আলোচনা করব। আজ আমাদের এখানে অতিথি হিসাবে আছেন বাংলাদেশ সুইট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুল মালেক। জনাব মালেক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এটিএন নিউজ পরিবারের সবাইকে আমার এবং আমার সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা তাদেরকেও মিষ্টি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে একটি বিষয় বলি, সেটি হচ্ছে যে আমরা তো দেখি যে ধরেন যে সকালবেলা একজন মানুষ যখন তার দিন শুরু করে ব্রাশ করে, তারপরে সে নাস্তার টেবিলে বসে পাউরুটি বিস্কুট যাই বলি আমরা সেসব খায়, সব জায়গাতেই তো একজন মানুষকে ভ্যাট গুনতে হয়। তো এই যে সম্প্রতি সরকার যে ভ্যাটটা বাড়িয়েছে, ভ্যাটের কারণে নিশ্চয়ই মানুষের জীবনযাত্রার খরচও তো বাড়বে। সেক্ষেত্রে আপনারা যারা মিষ্টি ব্যবসায়ী যারা আছেন, আপনাদের এই সেক্টরে এইটার প্রভাবটা কি পড়বে? বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, এখানকার মানুষের ক্রয় ক্ষমতা এখনও সেভাবে বাড়েনি। তাই যখনই যেভাবেই হোক কোনো জিনিসের জন্য কোনো পণ্যের যদি মূল্য বৃদ্ধি হয় সেটার প্রভাব প্রত্যেক ব্যক্তি এবং পরিবারের উপরে পড়ে। তা আমি মনে করি মিষ্টি কোনো বিলাসদ্রব্য নয়, কোনো বড়লোকের কোনো পণ্য নয়, এটা মধ্যবিত্ত বা সাধারণ মানুষের পণ্য। এটার যদি যখন ভ্যাট বাড়ুক বা মূল্য বাড়ুক, এটা জনজীবনে এটার অনেক বড় একটা প্রভাব পড়বে। বিশেষ করে গত 2-3 বছরে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পায়, এমনি মানুষ চরম একটা চাপের মুখে আছে আর কি। এবং এই ক্ষেত্রে যদি আবারও যদি ভ্যাট বাড়ানো হয় বা যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এটা যদি প্রয়োগ হয়, তাহলে মানুষ রিয়েলি অনেক অর্থনৈতিক চাপের মধ্যে পড়বে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু এমনিতেই জিনিসপত্রের দাম বেশি বা মূল্যস্ফীতি বাড়ছে, সেক্ষেত্রে মিষ্টির উপর এই ভ্যাট বাড়ানো সেটি আসলে নতুন করে এই ব্যবসাটাকে সংকুচিত করবে, মানে মানুষ কম কিনবে, সেটি বলতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আমি সেটা বলতে চাচ্ছি আর কি। যেমন 2023-24 অর্থ বছরে পূর্বের 15%-এর ভ্যাটকে কমিয়ে 7.5% করা হয়েছে আর কি। এবং করার পরে দেখা গেছে গত 1.5 বছরে এটা রাজস্ব বিভাগের থেকেই আমাদের জানা আর কি, যে এই 1.5 বছরে অর্ধেক ভ্যাট করার পরেও টোটাল রাজস্ব কিন্তু বৃদ্ধি পেয়েছে। তার মানে কি, মানুষ আরও ক্রয়ের দিকে উৎসাহিত হয়েছে, মানুষ আরও বেশি ক্রয় ক্ষমতা বাড়ছে। তো সেই ক্ষেত্রে ভ্যাট বাড়ালেই যে মানে ভ্যাট বাড়লে মানুষের চাপ বাড়বে, বাট বিক্রি বাড়বে না। আর বিক্রি যদি না বাড়ে তাহলে সরকারের রাজস্বও বাড়বে না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের এই সিদ্ধান্তে মানে মানুষের আমাদের ব্যবসা বাণিজ্য সমস্যার সম্মুখীন হবে। এই সেক্টরে যারা কর্মরত আছে, ব্যবসায়ী আছে, প্রত্যেকের রুটি রুজি হুমকির সম্মুখীন হবে এবং আমাদের যারা ক্রেতা বা সাধারণ জনগণ তারাও দুর্গতির মধ্যে পড়বে আর কি। এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো ভ্যাট হার না বাড়িয়ে ভ্যাটের ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করা হোক, আরও মানুষ বেশি মিষ্টি কিন্তু উৎসাহিত হোক। এতে একদিকে যেমন মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, আরেকদিকে পরিবারের মধ্যে একটা আনন্দও আসবে যে মানুষ তার প্রয়োজনীয় পণ্য সুন্দরভাবে কিনতে পারছে। তার মানে আপনি বলছেন যে মিষ্টি পণ্যে আসলে ভ্যাটের তিক্ততা বাড়ছে আসলে বলতে গেলে। জি জি জি। আচ্ছা, আবার এই যে সরকার ইতিমধ্যেই আমি বলবো যে এটা সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে আর কি। যেমন রেস্টুরেন্ট খাতে যে 5% রাজস্ব মানে ভ্যাটের হার ছিল, এটাকে 15% করার সিদ্ধান্ত নিয়েছিল। আমাদের রেস্তোরাঁর মালিকদের আন্দোলনের মুখে হোক আর সরকারের সুবিবেচনার কারণেই হোক, সেটাকে আবার 5%-এ ফিরিয়ে নিয়ে আসছে আর কি। আমরা সবাই জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক রেস্টুরেন্টে মিষ্টিও বিক্রি হয়, আবার রেস্তোরাঁর কাজও চলে আর কি। মানে মানুষ সেখানে নাস্তা করে দুপুরের খাবার খায়। তো একই জায়গায় যখন মানুষ 2 ধরনের সেবা নিবে, তখন এটা ভ্যাট দিতে যে ভ্যাট গ্রহণ করবে, যে ভ্যাট দিবে, দুইজনই একটা সমস্যার মধ্যে পড়বে আর কি। কারণ মিষ্টির ভ্যাট তো আলাদা 10% এখন, আর রেস্টুরেন্টের খাবারের 5%। সেই ক্ষেত্রে এটা কি বৈষম্য তৈরি করছে কিনা? এটা তো আপনারা বা ক্রেতারা বা জনগণ সবাই বুঝতে পারতেছে, একই জায়গায় একই ধরনের কাছাকাছি ধরনের ব্যবসা এক জায়গায় 5% আর এক জায়গায় 10%। এটা শুধু বৈষম্য না,
এটা ভ্যাট সংগ্রহ একটা জটিলতার সৃষ্টি করবে আর কি। আচ্ছা, আমরা তো মিষ্টির উপরে ভ্যাটের যে প্রভাবটা সেটি আমরা আপনার কাছ থেকে শুনছি যে এটি কিভাবে ভোগান্তি তৈরি করবে ব্যবসার ক্ষেত্রে। তো আমরা তো জানি যে সরকার সম্প্রতি প্রায় 100টিরও বেশি পণ্যে ভ্যাট এবং শুল্ক বাড়িয়েছে। এর ফলে আসলে অন্যান্য সেক্টরগুলোর উপরে কি ইম্প্যাক্ট পড়বে, কোন কোন জিনিসগুলোর দাম বাড়বে, সেসব নিয়ে আমাদের সহকর্মী সাইদ মাহাদি সেকেন্দার একটি রিপোর্ট করেছেন। আমরা একটু সেই রিপোর্টটি একটু দেখে আসি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভ্যাট বাড়ার প্রভাব পড়বে না বাজারে, বাস্তবে তা কতটা? জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। রাজধানীর কারওয়ান বাজার, এখানে দুদিন আগে যে দামে আপেল মিলতো এখন তা কিনতে কেজিতে বাড়তি গুনতে হচ্ছে 20 টাকারও বেশি। শুধু আপেল নয়, ভ্যাট বাড়ানোর প্রভাবে দাম বেড়েছে সব ধরনের ফলে। পাশাপাশি নতুন করে ভ্যাট আরোপ করায় ওষুধ, বিস্কিট, টিস্যু, মিষ্টি, সিগারেট সহ সব পণ্যই কিনতে হচ্ছে আগের চেয়ে বাড়তি দামে। এমনিতেই মূল্যস্ফীতির চাপ, তার উপর ভ্যাটের দাপটে নাভিশ্বাস সাধারণ মানুষের। আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যাচ্ছে, যার জন্য এগুলো কেনা সম্ভব হচ্ছে না। আমাদের মতন সাধারণ মানুষ কিনে খাওয়া খুব মুশকিল হয়ে গেছে। এমনিতে দ্রব্যমূল্য অনেক দাম, এই দামটা কমানো উচিত, ভ্যাট তো বাড়ানো তো পরের কথা। বিক্রেতারা বলছেন দাম বাড়ার প্রভাব পড়েছে বেচাকেনায়ও। নিম্নবিত্ত হলারা যাই পারছে খাইছে, কিন্তু এখন তাদের ফলের দোকানে আসার মতো কোনো সামর্থ্য নাই। সরকার এরকম বলতে 40% ব্যাট আরোপ করবে, এরকমই বাড়ছে। পেটিতে 200-300 টাকা বাড়ছে পেটিতে এক কার্টন মালে। তবে বাজারে নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রশাসনিক ব্যবস্থা নিয়ে যদি বিচ্যুতি থাকে তাদেরকে দণ্ডের আওতায়, জরিমানার আওতায় আনা, সেটা আমাদের কন্টিনিউস আছে। এভারেজে ঢাকাতেই প্রতিদিন 6 থেকে 7টা টিম কাজ করছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিতে উত্থাপিত করে প্রত্যেককে চূড়ান্ত সাজার আওতায় আনবেন যৌক্তিক ক্ষেত্রে। দাম নিয়ন্ত্রণে চাইলেন মাঠ প্রশাসনের সহযোগিতাও। প্রশাসনকে বলবো তারা অ্যালার্ট থাকবেন, সক্রিয় থাকবেন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। যে আমরা তো রিপোর্টটি দেখলাম, তো আমরা দেখলাম যে শুধুমাত্র মিষ্টি নয়, আরও বিভিন্ন পণ্যে ফল, ঔষধ সব জায়গাতেই ভ্যাট বেড়েছে। যদিও সরকার ঔষধের ক্ষেত্রে সম্প্রতি বলেছে যে আগেরটাই বহাল রাখবে, কিন্তু অন্যান্যগুলোর ব্যাপারে খুব বেশি এখনও সিদ্ধান্ত হয়নি। তো এখন যদি অন্যান্য পণ্যের উপরও যদি ভ্যাট বাড়ে, সাধারণত আমরা কি দেখি যে মিষ্টিটা তো আসলে মানুষের একটা শৌখিন খাবার, কিংবা কখনো একটা উৎসব হলো তারপরে মানুষ একটু মিষ্টি মুখ করলো। তো অন্যান্য পণ্যের ক্ষেত্রেও যদি ভ্যাট বাড়ে তখন তো মানুষ মিষ্টি কমা আরও কমিয়ে দেবে, কারণ মানুষের তো খরচ ওদিকে বাড়ছে। ওই দিক থেকে কি আপনাদের এই ব্যবসার উপর আঘাত কতটা আসবে? এটা খুব স্বাভাবিক যে মানুষ তার একেবারে যে বেসিক নিডস এটা পুরো করার পরেই অন্যদিকে যায়। সেই ক্ষেত্রে যখন মূল্য বাড়ে, অন্যান্য ক্ষেত্রে যদি আমাদের জনসাধারণ অর্থনৈতিক চাপে পড়ে, তাহলে তো খুব স্বাভাবিকভাবেই এখানে বিক্রি কমে যাবে। বিক্রি কমলে তখন সরকারের যে রাজস্ব খাত সেখানেও ক্ষতিগ্রস্ত হবে। তখন যেটা হবে যে সরকারি লোকজন মনে করবে যে আমরা ভ্যাট কম দিচ্ছি, আর আমরা বলবো যে আমাদের বিক্রি কমে গেছে। তো এখানে কিন্তু একটা নতুন ধরনের একটা সরকারের সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে। যখনই সরকার এবং ব্যবসায়ীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে, ক্রেতা কিনতে না পারবে, তখন দেখা যাবে যে টোটাল রাজস্ব খাতের একটা ইম্প্যাক্ট বা খারাপ প্রভাব পড়বে আর কি। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে 1991 সালে যখন হঠাৎ করে 15% ভ্যাট চালু হলো আর কি, তখন এই দেশের গত 53 বছরের মধ্যে আমার দেখা সবচেয়ে সেরা প্রতিষ্ঠান আলাউদ্দিন সুইটমিট, সেই প্রতিষ্ঠান একরকম ব্যবসা থেকে বের হয়ে গেছে, অথবা বের হতে বাধ্য হয়েছে যে তারা ঢাকার আলাউদ্দিন সুইটমিট, এবং তারা সব জায়গায় তাদের বয়স 100 বছরের বেশি। হ্যাঁ, আমি জানি না ঠিক তাদের ব্যবসার বয়স কত, কিন্তু আমি এটা জানি যে তারা এদেশের সবচেয়ে বৃহৎ মিষ্টির ব্যবসায়ী ছিল। তারাও কিন্তু মার্কেটে টিকতে পারে নাই। তো সরকারকে এবং এটা মনে রাখা দরকার যে এমন ব্যবসা বন্ধ, এমন পরিবেশ যেন সৃষ্টি না হয়, যেন ব্যবসায়ীরা যেন তার ব্যবসা বাদ দিয়ে তাদের চলে যেতে না হয়। ব্যবসায়ীরা যত বেশি ব্যবসা করবে, আরও নতুন ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা আসবে, তত মানুষের সচ্ছলতা ফিরে আসবে, সরকারেরও সচ্ছলতা আসবে। আপনি বলছিলেন যে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের দ্বন্দ্ব বাড়বে এর ফলে, তবে এটাও তো ঠিক যে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভ্যাট বাড়ানোর দরকারও আছে, সেটি যেমন ঠিক। অন্যদিকে আবার এই বাস্তবতাও আমরা দেখি যে ভ্যাট ফাঁকি দেওয়ার প্রবণতাও কিন্তু ব্যবসায়ীদের মধ্যে অনেক আছে। তাহলে সেক্ষেত্রে দ্বন্দ্ব হবে না কেন? কারণ ব্যবসায়ীরা তো ভ্যাট ফাঁকি দিতে চায় বা ফাঁকি দেয়। আমি কিন্তু আপনার সাথে একমত যে রাষ্ট্র চালাতে হলে রাষ্ট্রের খরচের জন্য রাজস্ব দরকার।
আপনিও জানেন আমিও জানি যে এই বছর কম বেশি 8 লক্ষ কোটি টাকার বাজেট তৈরি হয়েছে আর কি। জি। এর মধ্যে 5 লক্ষ টাকার কিছু বেশি টাকা আমরা রাজস্ব খাত থেকে আহরণ করব, বাকি প্রায় 2.5 লক্ষ কোটি বা তার চেয়ে বেশি টাকা সরকারকে ঋণ করতে হবে। সেটা আভ্যন্তরীণ খাত থেকেও করতে হবে, বৈদেশিক খাত থেকেও জি, করতে হবে। করতে হবে। তো এখন যদি আমরা ঋণ মুক্ত বাংলাদেশ চাই বা ঋণের বোঝা যদি মাথায় নিতে চাই, না নিতে চাই, তাহলে তো ভ্যাট বা রাজস্ব আমাদেরকে বাড়াইতেই হবে। বাড়াইতে হবে। কিন্তু বিষয়টা আপনাকে দেখতে হবে যে আপনি যদি ভ্যাটের হার বাড়িয়ে দেন, মানুষের ক্রয় ক্ষমতা যদি কমে যায়, তখন ভ্যাটের যে ক্ষেত্রটা সেটা সংকুচিত হয়ে যাবে, টোটাল রাজস্ব কমে যাবে। আপনি খেয়াল করলে আপনিও জানেন, আমাদের সরকারও জানে যে বাংলাদেশের আশপাশে যেসব দেশ আছে, এমনকি উন্নত দেশেও ভ্যাটের হার 5-6-7% মধ্যে। তার কারণ ওইসব দেশে মানুষের ক্রয় ক্ষমতাকে, মানুষের সচ্ছলতাকে খুব গুরুত্ব দেওয়া হয়, যার কারণে মানুষের সচ্ছলতা বাড়ে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, মানুষ আরও বেশি ক্রয় করে। আর এমন একটা ভ্যাটের হার যে দ্বিতীয় তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই ক্ষেত্রে দেখা যায় রাজস্ব আদায় বেড়ে যায়। আর যখন আমাদের দেশে তো মানুষের রাজস্ব দেওয়ার বা ট্যাক্স দেওয়ার মতো প্রবণতাই নেই, সেখানে আপনি হঠাৎ করে 15% একটা ভ্যাট চালু করলেন, 500 টাকার একটা পণ্য কিনতে গেলে 575 টাকা লাগবে, তখন এই ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সংঘাত দ্বন্দ্ব তৈরি হবে। তারপরে যারা এটা সরকার যারা আছে তাদের যে অংশ আছে বা যারা এটা সরকারি কর্মচারী কর্মকর্তা আছে, তাদের সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হবে, এটা মিলে সংঘাত হবেই। হ্যাঁ, আপনার কাছে এ ব্যাপারে আরও শুনবো, আরও বাস্তবতার আলোকে আপনার কাছ থেকে আরও কিছু জানবো। তো এ ব্যাপারে একটু বিরতির পরে একটু বিস্তারিত আলোচনাটা করতে চাই, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি মিষ্টি জাতীয় পণ্যে ভ্যাটের যে ভোগান্তি কিংবা ভ্যাটের যে তিক্ততা সেসব নিয়ে। সেই সঙ্গে আমাদের এই আলোচনায় ভ্যাট যেসব ক্ষেত্রে বেড়েছে সেসব বিষয়ে এসছে এবং এই ভ্যাট বাড়ানোর ফলে ব্যবসায়ীদের উপর কীভাবে চাপ তৈরি হয়েছে ব্যবসার ক্ষেত্রে, আর সাধারণ মানুষের উপর তো বটেই, কারণ সাধারণ মানুষ এই ভ্যাট দেন এবং সেই ভ্যাট সংগ্রহ করে ব্যবসায়ীরা সরকারের কোষাগারে জমা দেন। এসব নিয়েই আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ সুইটস মিটস অ্যাসোসিয়েশনের যে ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুল মালেক। বিরতির পর আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি আলোচনার এক পর্যায়ে বলছিলেন যে এই ভ্যাট বাড়ানোর ফলে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের একটা দূরত্ব কিংবা সংঘাত তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বা হয়েছে, কিন্তু এটাও তো ঠিক, ভ্যাট যদি না বাড়ায় তাহলে সরকারের করণীয় কি আছে? আপনাকে একটা উদাহরণ হিসেবে দিতে চাই। যেমন হচ্ছে বাংলাদেশে টোটাল রেস্টুরেন্টের সংখ্যা 4 লাখেরও বেশি, কিন্তু ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র 60,000। নিশ্চয়ই মিষ্টির দোকানের সংখ্যাও কয়েক লাখ আছে, কিন্তু ভ্যাট দেয় কতজন? তাহলে সরকার কিভাবে ভ্যাটটা কমাবে? সরকার হয়তো বাধ্য হয়েই ভ্যাটটা বাড়িয়ে দিচ্ছে, যেহেতু ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। তো সেক্ষেত্রে আসলে বিকল্প কি? আপনি কি মনে করেন যে কিভাবে মিষ্টির দোকান কিংবা রেস্টুরেন্টগুলোকে যারা ভ্যাটের আওতায় নেই তাদেরকে কিভাবে আনা যেতে পারে? আমার একটা বৈশিষ্ট্য হলে আমি কাউকে দোষারোপ করতে চাই না। 4 লাখ রেস্টুরেন্ট, 60,000 নিবন্ধিত, জি, আর 3,40,000 নিবন্ধনের বাইরে। আমি যদি বলি এই দায়টা কার, নিঃসন্দেহেই যারা এই সেক্টরে কাজ করে সরকারের যে প্রতিষ্ঠান, আমি বলতে পারি তাদেরই দায়িত্ব। এটা তারা কেন এই নিবন্ধনের আওতায় আনতে পারলো না? দায় ব্যবসায়ীদেরও আছে, তারা কেন নিবন্ধন নিল না? দুইয়েরই আছে। আচ্ছা, তো ঠিক আমাদের মিষ্টির ব্যবসাও এরকম যে অল্প কিছু সংখ্যক নিবন্ধনের আওতায়, আর বেশিরভাগই নিবন্ধনের বাইরে। এই ব্যাপারে আমার এবং আমাদের সংগঠনের পরামর্শ হলো যে যখন কোনো একটা কাজে যতগুলো স্টেক হোল্ডার থাকে, যত এটার সঙ্গে পার্টিসিপেট করে, সবারই অংশগ্রহণ করা জরুরি। এখানে একদিকে হলো সরকার, আমরা ব্যবসায়ী সমিতি, আমাদের মিষ্টি ব্যবসায়ী সমিতি। আমার পরামর্শ হলো যে আমরা শতভাগ মিষ্টি ব্যবসায়ীকে আমরা ভ্যাটের নিবন্ধনের আওতায় আনতে চাই। সেটার জন্য সরকার যদি আমাদের সঙ্গে পরামর্শ করে, আমাদেরকে সঙ্গে যদি একসাথে কাজ করে, এরকম অন্যান্য রেস্তোরাঁদেরও যে ওনাদের যে রেস্তোরাঁ ব্যবসায়ী মালিক সমিতি আছে, ওনাদের সঙ্গে যদি সরকার বা সরকারের রাজস্ব বিভাগ যদি কাজ করে, আমরা দুই পক্ষ একসাথে ফিল্ডে নামলে আমি মনে করি যে শতভাগ ব্যবসায়ীকে নিবন্ধনের আওতায় আনতে পারবো। এবং আপনি দেখেন যে 10 ভাগের 1 ভাগ ব্যবসায়ী নিবন্ধনের আওতায় আসছে, আর বাকি 9 ভাগ নাই। তাহলে আমরা যদি সবাইকে নিবন্ধনের আওতায় নিয়ে আসতে পারি দুই পক্ষ মিলে, তাহলে যদি এই ভ্যাটে যদি চালু থাকে, তাহলে
সরকার হয়তো চিন্তা করে যে 10% ভ্যাট বাড়বে, 15% বাড়বে, আমি তো বলবো যে 100% বাড়বে, 200% বাড়বে। এটার জন্য সরকারের কাজ হলো আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করা। যেহেতু আমরা সরকারের পক্ষ হয়ে জনগণের থেকে ভ্যাট কালেকশন করি, আমরা যারা এখন ভ্যাট দেই বা আমরা যারা এই সমিতির অন্তর্ভুক্ত, আমাদেরকে নিয়ে যদি সরকার অগ্রসর হয়, আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। 4 লক্ষ রেস্তোরাঁ থাকলে 4 লক্ষই নিবন্ধনের আওতায় আসবে। 1 লক্ষ যদি মিষ্টির দোকান থাকে, তারা সবাই এই নিবন্ধনের আওতায় আসবে। আর যখন সবাই নিবন্ধনের আওতায় আসবে, তখন সরকারের ভ্যাটের হার যদি 5%, আমি বলি 3% যদি হয়, তাহলে কি হবে? এই যে 10 গুণ যে নিবন্ধনের সংখ্যা বেড়ে গেল, 10 গুণ ব্যবসায়ী যে সরকারের নেটের মধ্যে চলে আসলো, তখন অল্প ভ্যাটের হার হলেও রাজস্বের পরিমাণ অনেক বাড়বে এবং দেশের উন্নয়ন হবে। না, আপনি বলছিলেন যে আপনারা সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করতে চান, তাই তো? তো আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি তো একটা সংগঠনের কি সহসভাপতি, ভাইস প্রেসিডেন্টের পদ আপনি হোল্ড করছেন। সেক্ষেত্রে আপনাদের সংগঠনেরও তো দায়িত্ব আছে যে নিবন্ধিত হয়ে ব্যবসা করা। যতক্ষণ পর্যন্ত আপনি নিবন্ধিত হবেন না, তার মানে কি আপনি অবৈধভাবে ব্যবসা করছেন। সেক্ষেত্রে সংগঠন হিসেবে কি এই সংগঠনটি কি দায় এড়াতে পারে, বা আপনাদের কি করণীয় নাই? আচ্ছা, সংগঠন হিসেবে এটা আমরা রাষ্ট্রের মানে যে প্রশাসন, তার কোনো অংশ না। আমার প্রতিবেশী একজন ব্যবসা করছে, সে যদি কোনো কারণে নিবন্ধন না করে, আমি যদি তাকে নিবন্ধন করার জন্য চাপ দেই বা বলি বা সরকার কোনো অফিসকে জানাই, তখন এটা ব্যক্তিগত পর্যায়ে দ্বন্দ্ব সংঘাতের রূপ নেবে। তার কারণ মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, সে সবসময় সহজে আইনের আওতায় আসতে চায় না। মানুষকে আইনের আওতায় আনার জন্যই রাষ্ট্রের তৈরি হয়েছে, সরকার তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে এই কাজটা মূলত রাষ্ট্রের উপর বর্তায়, সরকারের উপর বর্তায়। কিন্তু আমি একজন ব্যবসায়ী হিসাবে, একটা ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি হিসাবে আমি এটা বলতে পারি, সরকার যদি আমাদের সহযোগিতা চায়, আমরা একযোগে যখন কাজ করব, তখন প্রত্যেক ব্যবসায়ী সরকারের ঠিক আছে, আপনি অন্য ব্যবসায়ীর উপর হয়তো চাপ প্রয়োগ করতে চান না, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনার যারা সংগঠনের যারা সদস্য, তারা কি সবাই নিবন্ধিত? এই জায়গাটা তো আপনারা নিশ্চিত করতে পারেন। আমাদের যারা সংগঠনের সদস্য অবশ্যই তারা নিবন্ধিত, এবং এর বাইরে যদি সরকার বলে যে এই জায়গায় নিবন্ধন নাই, আমরা তো সরকারের এটাই বলবো যে সরকারের হাতে আইন আছে, রাষ্ট্র আছে, প্রশাসন আছে। সরকারের চোখে কেন একজন লোক নিবন্ধিতের বাইরে থাকবে? তার কারণ প্রত্যেক মিষ্টির ব্যবসায়ী, রেস্টুরেন্ট এখন সাইনবোর্ড লাগায় ব্যবসা করে, ওখানে যাবে, যদি সে নিবন্ধন নাও নিতে চায়, তাকে বাই ফোর্স নিবন্ধনের আওতায় আনবে। তাহলে আপনার কাছে আরেকটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনি তো মিষ্টি ব্যবসায়ী সমিতিরও আপনি ভাইস প্রেসিডেন্ট, পাশাপাশি আপনার রেস্টুরেন্ট ব্যবসাও আপনি করেন, তার মানে কি আপনি দুটোর সঙ্গেই আছেন। তো সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই, আপনি যেটা বলছিলেন যে আইনের প্রয়োগ করে কিংবা আপনি সংগঠন হিসেবে কাউকে বাধ্য করাতে পারেন না, তাহলে সরকারের আসলে করণীয় কি হতে পারে, কিংবা এনবিআর এর করণীয় কি হতে পারে? কিভাবে আপনাদেরকে নিবন্ধিত করাতে পারে, কিংবা কিভাবে আপনারা সহযোগিতা করতে পারেন? এই প্রশ্নের উত্তরটি আসলে আপনার কাছে একটু জানবো, তবে তার আগে নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি ভ্যাটের ভোগান্তি নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন বাংলাদেশ মিষ্টি ব্যবসায়ী সমিতির ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুল মালেক। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আপনার কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম, আমরা তো দেখি যে বাংলাদেশের আনাচে কানাচে মিষ্টির দোকান এবং রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু তাদের বেশিরভাগই নিবন্ধিত নয়। এ কারণে সরকারকে হয়তোবা বেশি হারে ভ্যাট বাড়াতে হচ্ছে। তো সেক্ষেত্রে সরকার কি করতে পারে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনার ক্ষেত্রে? আপনারাই সরকারকে কিভাবে সহযোগিতা করতে পারেন, কিংবা সরকার আসলে কি পদক্ষেপটা নিতে পারে? এই বিষয়ে আমার পরামর্শ হলো যে সরকারের যে বিভিন্ন অফিস আছে, বিভাগ আছে, সার্কেল আছে, ওই এলাকার অফিসের যারা কর্মকর্তারা আছে, তারা আমাদের সমিতির সঙ্গে যদি কথা বলে, আমাদের সমিতির সঙ্গে যদি পরামর্শ করে, আমরা দুই পক্ষ মিলে আমরা আগে জানতে চাবো যে কী পরিমাণ মিষ্টির ব্যবসায়ী নিবন্ধিত আছে, তার বাইরে যারা আছে, আমরা দুই পক্ষ মিলে শতভাগ মিষ্টির ব্যবসায়ীদেরকে আমরা নিবন্ধনের আওতায় নিয়ে আসবো। আপনি বলতেছিলেন যে 4 লক্ষ রেস্তোরাঁ আছে, মাত্র 50-60 হাজার নিবন্ধিত, তার মানে 10-15% নিবন্ধিত। তার মানে কি 15% নিবন্ধিত আর 85% নিবন্ধনের বাইরে। এই 85% রেস্তোরাঁর
ব্যবসায়ী যদি নিবন্ধনের আওতায় আসে, এরকম মিষ্টিতেও যদি এরকম 60-70% যদি নিবন্ধনের বাইরে থাকে, তারা যদি নিবন্ধনের আওতায় চলে আসে, তখন দেখবেন যে এই 7.5% না 3%ও যদি আসে, তখন ভ্যাটের রাজস্ব আহরণ আরও অনেক বেড়ে যাবে। এই ক্ষেত্রে সরকার যদি আমাদেরকে সহযোগিতা চায়, আমরা দুই পক্ষে একত্রিত হয়ে কাজ করলে এটা খুবই সহজ কাজ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ভ্যাটের হার বাড়ানোর দরকার নাই, বরং নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা যদি বাড়িয়ে ভ্যাটের হার কমও করা যায়, তাহলে বেশি ভ্যাট আদায় সম্ভব। হ্যাঁ, এই যে আমি সংগঠনের সহসভাপতির দায়িত্ব নিয়ে বলতে চাই, সরকার যদি আমাদের সহযোগিতা করতে চায়, আমরা যদি শতভাগ ব্যবসায়ীকে যদি নিবন্ধনের আওতায় আনতে পারি, তা আমি বলবো যে আগামী 2-3 বছরে বা একটা সময় পরে এই আমাদের মিষ্টি খাতের যে রাজস্ব, এটা কয়েক গুণ বেড়ে যেতে পারে। এইটার হিসাব কিভাবে করবেন? যেমন একই রেস্টুরেন্টে তো মিষ্টি বিক্রি হচ্ছে 10% ভ্যাট দিয়ে, আবার খাবার খাচ্ছে 5% ভ্যাট দিয়ে, যেটি আমরা আলোচনা শুরুতেও একটু বলছিলাম। এটার সমাধানটা আসলে কিভাবে হবে? এটার সমাধান একটাই, যে একই প্রতিষ্ঠানে মিষ্টিও যেমন ক্রেতার জন্য জরুরি, রেস্তোরাঁটাও জরুরি। আমি বলবো সরকারকে দুইটাই 5%-এ নিয়ে আসা হোক, তাহলে এই জটিলতা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো, আমাদের হিসাব কিতাবে সুবিধা হবে এবং আমাদের গ্রাহকরাও অসুবিধার মধ্যে পড়বে না, এবং সব মিলে একটা ভ্যাট বান্ধব, একটা রাজস্ব বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। এর মাধ্যমে সরকার বেশি রাজস্ব পাবে। কিন্তু একটি বিষয়, বেশিরভাগ ব্যবসায়ীদের মধ্যে তো ভ্যাট ফাঁকি দেওয়ার প্রবণতা আছে। দুই হচ্ছে মানে অসততার কারণে কিংবা দুর্নীতির কারণেই আসলে এই সমস্ত বিষয়গুলো পরিপূর্ণভাবে পালন হচ্ছে না। তো সেক্ষেত্রে যদি, যেহেতু জনগণের পক্ষ থেকে ভ্যাটটা সংগ্রহ করে ব্যবসায়ীরা, তারা সরকারের কোষাগারে জমা দেয়, সেক্ষেত্রে তো সততা এবং দুর্নীতির বাইরে থাকাটা তো ব্যবসায়ীদের জন্য খুবই জরুরি। এই জায়গাতে ট্রান্সপারেন্সিটা কিংবা স্বচ্ছতাটা কিভাবে আসবে? আচ্ছা, আমি যদি আপনাকে উল্টো প্রশ্ন করি যে আমি 10% বা 7.5% ভ্যাট দিব, আমার পাশের ব্যবসায়ীটাই নিবন্ধনের আওতায় নাই, তাহলে আমি যে জিনিস 110 টাকায় বিক্রি করবো, সে 100 টাকায় বিক্রি করবে, তখন কি আমি ব্যবসায়িকভাবে টিকে থাকতে পারবো? কঠিন হবে। কঠিন বা পারবো না। কোনো মানুষই মরতে চায় না, কোনো মানুষই তার অবস্থান হারাতে চায় না, তখন আমাকে টিকে থাকার জন্য আমাকে অসৎ উপায় অবলম্বন করতে হয়। এটা হলো আইনের সমভাবে প্রয়োগ না করার কারণে দুর্নীতির আবির্ভাব ঘটে, এবং সেই ক্ষেত্রে দুর্নীতি কখনো একপক্ষীয় হয় না, এটা আপনিও জানেন, আমিও জানি। আরেকটা পক্ষের দরকার হয়। আমি খারাপ কথা বেশি খারাপভাবে উপস্থাপন করতে চাই না। আপনি যখন আমার চারপাশের আরও 4 জনকে নিবন্ধনের আওতায় আনবেন, সেও 7.5% বা 5% বা 3% ভ্যাট দিবে, আমিও যখন দিব, তখন দুর্নীতি অটোমেটিকভাবে দুর্নীতি রোধ হয়ে যাবে। এই জন্য আমি সরকারকে অনুরোধ করব প্রত্যেক ব্যবসায়ীকে ভ্যাটের আওতায় নিয়ে আসা, এবং প্রত্যেক ব্যবসায়ীদের যে সংগঠন আছে, শুধু রেস্তোরাঁ মালিক না, মিষ্টির ব্যবসায়ীদের সংগঠন না, দেশের সমস্ত ব্যবসায়ীদের সংগঠনকে সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একসাথে সব সেক্টরের ব্যবসায়ীদেরকে নিবন্ধনের আওতায় নিয়ে আসা, সরকারের হিসাবের আওতায় যখন নিয়ে আসবে, তখন রাজস্বও বাড়বে এবং দুর্নীতিও কমবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এখন তো একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা তো বাংলাদেশে এখন আছি। তো সেক্ষেত্রে আগে যা হয়েছে, এখন সেখান থেকে আমরা আসলে কিভাবে উত্তরণ পেতে পারি, কিংবা ব্যবসায়ী হিসাবে আপনারা কতটা ইতিবাচক ভূমিকা দেশ গঠনে রাখতে পারেন, সে বিষয়ে একটু আপনার সুপারিশ জানতে চাই। আমরা যারা ব্যবসায়ী, আমরা যারা উদ্যোক্তা, আসলে আমরা সরাসরি সরকারের সাহায্য চাই নাই বলেই আমরা উদ্যোক্তা, নিজেই উদ্যোক্তা হয়েছি। জি, আমি যদি একটা সরকারি কোনো চাকরি করতাম বা সরকারকে যদি আমার কর্মসংস্থানের সৃষ্টি করতে হতো, এটা সরকারের উপরে কত বড় চাপ হইতো আপনি নিজেই অনুভব করেন। আমরা সেই চাপ থেকে সরকারকে মুক্তি দিচ্ছি বলতে পারি আমি, এবং আমরা আরও মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করছি। যে আপনারা কিভাবে ভূমিকা রাখতে পারেন, যে মানে রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে, বাড়ানোর ক্ষেত্রে। এই জন্য আমরা যারা উদ্যোক্তা, আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা যারা দেশের বাইরে যাই, যখন দেখি যে সিঙ্গাপুর কত সুন্দর একটা দেশ, মালয়েশিয়া সেদিনে গরিব ছিল, আজকে কত সুন্দর, আমাদের ইচ্ছা করে আমাদের দেশটা যদি এমন হইতো, সেই এমন হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য তো আমাদের সবারই ভূমিকা দরকার। আমি এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যারা মিষ্টি ব্যবসায়ী আছি, আমরা যারা অন্যান্য ব্যবসায়ী আছি, আমরা আসলে এদেশে থাকতে চাই। আমাদের জন্ম এখানে, আমরা চাই আমাদের মৃত্যু এখানে হোক। আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য আমি শুধু রাজস্ব খাত না, সর্বক্ষেত্রে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। সরকার যেন সুশাসনের একটা ব্যবস্থা করে, যেন মানে পরিবেশ, যেন সুশাসনের একটা পরিবেশ তৈরি হয়, ব্যবসা বান্ধব একটা পরিবেশ তৈরি হয়, ব্যবসায়ীরা যেন নিজেকে সম্মানিত বোধ করে। সরকারের দিক থেকে যদি এই বিষয়টা যদি নিশ্চিত করা হয়, আমি বিশ্বাস করি যে আমরা যারা ব্যবসায়ী, আমরা যারা এই দেশকে ভালোবাসি, আমাদের যার আর কোথাও যাওয়ার জায়গা নেই।
আমরা অবশ্যই এই দেশকে সুন্দর করবো এবং আমরা- দেশকে সহযোগিতা করবো। আমরাও সেটি আশা করি যে সরকার আপনাদের জন্য খুবই সুন্দর ব্যবসা বান্ধব একটি পরিবেশ নিশ্চিত করবে এবং দুর্নীতিমুক্তভাবে যাতে আপনারাও ব্যবসা বাণিজ্য করতে পারেন, দেশ গঠনে ভূমিকা রাখতে পারেন, সেই প্রত্যাশা আমরাও করছি। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং যারা এতক্ষণ অনুষ্ঠান দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।